আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভাঙতে গাজার উদ্দেশ্যে তিউনিসীয় জাহাজ। জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলন, কাতারে জড়ো হচ্ছেন আরব নেতারা। এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল আঙ্কারা। সব আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টে ইসরায়েলকে নিষিদ্ধ চায় স্পেন। গো ব্যাক মোদি স্লোগানে উত্তাল মণিপুর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার উদ্দেশ্যে তিউনিসীয় জাহাজ। ইসরায়েলের অবরোধ ভাঙতে ফ্লোটিলার অংশ হিসেবে ত্রাণসহ গাজাগামী প্রথম তিউনিসীয় জাহাজ রওনা হয়েছে। রাজধানী তিউনিসের উত্তরে লা গুলেট থেকে রোববার 14 সেপ্টেম্বর জাহাজটি যাত্রা শুরু করে, যা ইসরায়েলি অবরোধের মুখে ফ্লোটিলায় অংশ নেওয়া আন্তর্জাতিক জাহাজগুলোর সঙ্গে যোগ দিতে যাচ্ছে। সংগঠনকারীরা জানিয়েছেন জাহাজটিতে 5 জন কর্মী ছিলেন, যার মধ্যে তিউনিসিয়ান শিল্পী মুহাম্মেদ আমিন হামজাইও রয়েছেন। এটি ম্যাগরেবের গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে প্রথম তিউনিসীয় জাহাজ। এই ফ্লোটিলায় মোট 23টি উত্তর আফ্রিকান এবং 22টি বিদেশি জাহাজ অংশ নিচ্ছে। রোববার 14 সেপ্টেম্বর তিউনিসিয়ার বিজার্টি বন্দর থেকে 3টি স্প্যানিশ জাহাজও রওনা হয়েছে, যা বৃহত্তর ফ্লোটিলার সঙ্গে যোগ দিতে চলেছে। সংগঠনকারীদের তথ্যানুযায়ী বর্তমানে প্রায় 50টি জাহাজ 47টি দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে তিউনিসিয়ান বন্দরে একত্রিত হয়েছে। ফ্লোটিলায় পার্লামেন্ট সদস্য, শিল্পী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি অংশ নিচ্ছেন, যারা ইউরোপ, দক্ষিণ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত ও মালয়েশিয়া থেকে আগত। এই উদ্যোগের প্রস্তুতি শুরু হয় গত মাসে। বার্সেলোনা, স্পেন এবং জেনোয়া, ইতালি থেকে জাহাজগুলি ছাড়ার পর ইউরোপীয় জাহাজগুলো তিউনিসিয়ার জলসীমায় এসে ম্যাগরেবের জাহাজগুলোর সঙ্গে যোগ দেয়। সংগঠনকারীরা এই অভিযানকে আগে করা একক জাহাজ অভিযান থেকে ভিন্ন এবং উল্লেখযোগ্য বলে বর্ণনা করেছেন, কারণ আগের অভিযানগুলো ইসরায়েল কর্তৃক আটক এবং অংশগ্রহণকারীদের বিতাড়িত হওয়া শিকার হয়েছিল। এই ফ্লোটিলার মূল লক্ষ্য হল অবরোধ ভাঙা এবং গাজার মানুষদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। গাজায় ইসরায়েলের মাসব্যাপী সমস্ত প্রবেশপথ বন্ধের কারণে ক্ষুধা ও দুর্ভোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সেনারা গত অক্টোবর 2023 থেকে গাজায় প্রায় 65,000 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার অধিকাংশই নারী ও শিশু। অব্যাহত বোমাবর্ষণের কারণে গাজা অনাবাসযোগ্য হয়ে উঠেছে এবং খাদ্যাভাব ও রোগের বিস্তার দেখা দিয়েছে। জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলন, কাতারে জড়ো হচ্ছেন আরব নেতারা। ইসরায়েলি হামলার পর কাতারে জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলনে অংশ নিতে কাতারে জড়ো হতে শুরু করেছেন আরব নেতারা। রোববার 14 সেপ্টেম্বর কাতার স্টেট নিউজ এজেন্সি জানিয়েছে, মৌরতানিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ উলদ এল গাজাওয়ানি হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে স্টেট মিনিস্টার খলিফা শাহিন আল মারারও কাতারের রাজধানীতে পৌঁছেছেন। তিনি শীর্ষ সম্মেলনের আগে আরব পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নেবেন। শীর্ষ সম্মেলনটি কাতারের উদ্যোগে আয়োজন করা হয়েছে। মঙ্গলবারই কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলের হামলায় 5 জন সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। গাজায় চলমান কঠোর ইসরায়েলি যুদ্ধে এ পর্যন্ত 2023 সালের অক্টোবর থেকে 64,900-এর বেশি মানুষ নিহত হয়েছে। কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর মিলিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা করছে। এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল আঙ্কারা। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তুরস্ক। রিসেপ তৈয়েব এরদোগানের পদত্যাগের দাবিতে রোববার 14 সেপ্টেম্বর রাজধানী আঙ্কারার রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি এর কংগ্রেস নীতিমালা বাতিল নিয়ে চলমান মামলা স্থগিতের দাবিতে শুরু হয় এই বিক্ষোভ। এ সময় আন্দোলনকারীরা পতাকা হাতে সরাসরি স্লোগান দেন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে। বিক্ষোভকারীদের মতে গত 1 বছর ধরে বিরোধী পার্টি সিএইচপি এর সদস্য ও সমর্থকদের ওপর আইনি দমনপীড়ন চালাচ্ছে আঙ্কারা প্রশাসন। চলমান মামলার রায়ের জেরে ক্ষমতাচ্যুত হতে পারে বিরোধী দলীয় প্রধান, যিনি বর্তমানে কারাগারে অবস্থান করছেন। সব আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টে ইসরায়েলকে নিষিদ্ধ চায় স্পেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলি ক্রীড়াবিদদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে মাদ্রিদে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারীদের সমর্থন আরও শক্তিশালী হচ্ছে। সোমবার 15 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। মাদ্রিদে স্পেনের মর্যাদাপূর্ণ ভুয়েলতা আ এসপানা সাইক্লিং রেসের চূড়ান্ত ধাপ বাতিল করতে বাধ্য করেছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। সানচেজ সেই ঘটনার পর সাংবাদিকদের জানান, ইসরায়েলি দলগুলোকে রাশিয়ার ক্রীড়াবিদদের মতো নিষেধাজ্ঞার মুখোমুখি করা উচিত, যাদের ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। তিনি বলেন, আমাদের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। বর্বরতা চলতে থাকলে রাশিয়া বা ইসরায়েল দুই দেশের ক্রীড়াবিদই কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। তিনি বিক্ষোভকারীদের প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। মাদ্রিদে বিক্ষোভকারীরা মূলত ভুয়েলতা আ এসপানায় অংশ নেওয়া ইসরায়েল প্রিমিয়ার টেক সাইক্লিং দলের উপস্থিতির বিরুদ্ধে অবস্থান নেন। এই ঘটনার কারণে রেসের চূড়ান্ত ধাপ বাতিল হয়ে যায় এবং আন্তর্জাতিক ক্রীড়া মহলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। গো ব্যাক মোদি স্লোগানে উত্তাল মণিপুর। 2 বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় 250 জনের প্রাণহানির পর শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্যে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মোদীর সফরের কয়েক ঘণ্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভ করেন এবং গো ব্যাক মোদি স্লোগান দেন। এদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানি গ্যাস ব্যবহার করে, যার ফলে বহু মানুষ আহত হয়েছেন। মোদির এই সফর 3 দিনের, যা আসাম এবং বিহারকেও অন্তর্ভুক্ত করছে। বিহার ভারতের 3য় সর্বাধিক জনসংখ্যার রাজ্য, যেখানে প্রায় 1,30,00,000 লাখ মানুষ বসবাস করে। বিহার আগামী অক্টোবর বা নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ এলাকা এবং এটি ভারতের হিন্দিভাষী উত্তরাঞ্চলে একমাত্র রাজ্য যেখানে মোদির দল বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। মোদির সফরের সময় বিহারে মোট $8 বিলিয়ন বিনিয়োগ ঘোষণা করা হয়েছে, যা কৃষি প্রকল্প, রেল যোগাযোগ, সড়ক উন্নয়ন এবং বিমানবন্দর সম্প্রসারণ অন্তর্ভুক্ত। মণিপুরের উত্তেজনা 2023 সালের মে মাসে শুরু হয়, যখন প্রধানত হিন্দু মেইতি জনগোষ্ঠী এবং বড় সংখ্যক খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ফলে হাজার হাজার মানুষ এখনও সরকার দ্বারা তৈরি অস্থায়ী শিবিরে বসবাস করছেন। মোদির চূড়াচাঁদপুরে, যা কুকি অধ্যুষিত এলাকা, জনসমক্ষে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, মণিপুরে জীবন স্বাভাবিক করতে ভারত সরকার সমস্ত প্রয়োজনীয় চেষ্টা করছে। আমি আজ আপনাদের সাথে আছি। ভারত সরকার মণিপুরের জনগণের সাথে আছে। তিনি সব পক্ষকে শান্তিপূর্ণ পথে চলার আহ্বান জানান। প্রধানমন্ত্রী মণিপুরের রাজধানী ইম্ফলে, যেখানে মেইতি জনগোষ্ঠী ঘনত্বপূর্ণ, একটি সমাবেশেও ভাষণ দেওয়ার কথা ছিল। মোদির পূর্ববর্তী সফর 2022 সালে, যখন তিনি প্রায় $960 মিলিয়ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন, যার মধ্যে 5টি হাইওয়ে এবং একটি নতুন পুলিশ সদর দফতর অন্তর্ভুক্ত ছিল। মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, যিনি মোদির বিজেপি দল থেকে ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি রক্তক্ষয় রোধে ব্যর্থ হয়েছেন। এরপর থেকে এই রাজ্য সরাসরি নয়াদিল্লি থেকে শাসিত হচ্ছে। মেইতি এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে জমি ও সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকার সংস্থা অভিযোগ করে, রাজনৈতিক নেতা স্বার্থে এই বিভাজন বাড়াচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।